হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমান টেস্ট। আজকে আমি লাদাখ নিয়ে আলোচনা করব। সাধারণত জুলাই থেকে এই শুরু হয়, জুলাই বলবো না, জুন থেকেও মানুষজন লাদাখ যাওয়া শুরু করে দেয়। তো এই সময়টাই অক্টোবর পর্যন্ত লাদাখটা ঘোরার জন্য আদর্শ, কারণ পরে গেলে প্রচুর ঠান্ডা পড়ে, ভীষণ ঠান্ডা পড়ে যায়। তো তখন আর লাদাখ সেভাবে দেখা যায় না, অনেক পাস বন্ধ হয়ে যায়, পুরোটা ঘোরা যায় না। সেই জন্য লাদাখ যাওয়ার একদম আইডিয়াল সময় হচ্ছে মে জুন থেকে স্টার্ট করে একদম অক্টোবর পর্যন্ত। এবার মে জুন থেকে অক্টোবর কেন? কারণ লাদাখ যেহেতু খুব হাই অল্টিটিউডের ওপর, তো সেখানে একটা নিঃশ্বাসের প্রবলেম হয়ে থাকে উচ্চতাজনিত কারণে। তো সেইখানটাতে এই মে থেকে অক্টোবর পর্যন্ত ঘাস সবুজ আস্তে আস্তে মানে জন্মাতে শুরু করে, সবুজ গাছপালা, ঘাস। এটার জন্য অক্সিজেনের সমস্যাটা একটু কম হয়। ওখানে যারা রয়েছে তাদের কোনো অসুবিধে নেই, কারণ তারা তো হ্যাবিচুয়েটেড। কিন্তু আমরা যারা প্লেন ল্যান্ড থেকে আর কি লাদাখ যাই, সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে থাকে। এবার একটা কথা বলি, লাদাখ নিয়ে একটা খুব প্রচলিত কথা হচ্ছে গেলেই অসুস্থ হয়ে পড়বে, ভীষণ হাই অল্টিটিউড, শরীর খারাপ হয়ে যাবে, অক্সিজেন সিলিন্ডার নাও, এই নাও তাই নাও, এরকম কিন্তু প্রচুর মানুষ বলে থাকে। আমি বলছি লাদাখে কোনো রকম কোনো অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয়ে পড়ে না। এবার কারোর যদি অ্যাজমা কিংবা এরকম কিছু প্রবলেম হয়ে থাকে, সে একটা ছোট অক্সিজেন সিলিন্ডার ক্যারি করতে পারে। না হলে যারা এমনি প্লেনল্যান্ডে রয়েছে, যারা এমনি হিমালয়ে বেড়াতে যাচ্ছে, তাদের কিন্তু কোনো রকম কোনো অক্সিজেন সিলিন্ডার কিংবা কিছু লাগবে না। আর যারা হয়তো প্রচুর স্মোক করে, যাদের এই প্রবলেমগুলো আছে, একটা নিঃশ্বাসের প্রবলেম আছে যাদের, তাদেরই একমাত্র অক্সিজেনের প্রবলেম হতে পারে। না হলে কিন্তু আর কোনো রকম কারোর অক্সিজেনের প্রবলেম হয় না। তো অযথা ভয় পেয়ে অনেকেই আমি দেখেছি লাদাখ ট্যুর থেকে বিরত থাকে, অথবা লাদাখ ট্যুরের জন্য এক্সট্রা অনেক কিছু জিনিসপত্র কিনে ফেলে, সেটার কিন্তু কোনো প্রয়োজন নেই। এইবার কি করে যাওয়া যাবে লাদাখ? লাদাখ যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। এক, মানালি থেকে যাওয়া যায়, আর একটা হচ্ছে দিল্লি থেকে যাওয়া যায়, যেটা শর্টকাট রাস্তা যদি বলি, খরচ সাপেক্ষ কিন্তু শর্টকাট। সেটা হচ্ছে তুমি যদি কলকাতা থেকে আমি যদি ধরি, তো কলকাতা থেকে দিল্লি তুমি বাই ট্রেন যেতে পারো, বাই রাজধানী, বাই দুরন্ত কিছু একটা, অথবা বাই প্লেন যেতে পারো। বাই প্লেন গেলে খরচাটা একটু বেশি পড়বে, বাই ট্রেন গেলে খরচাটা একটু কম পড়বে। করে তারপরে তুমি দিল্লি থেকে ফ্লাইট ধরে একদম লে এয়ারপোর্টে পৌঁছে যাও। দিল্লি থেকে লে এয়ারপোর্টের ফেয়ার কিন্তু খুব বেশি নয়, এইভাবে তোমরা যেতে পারো। আর একটা আছে শ্রীনগর হয়ে যাওয়া। শ্রীনগর তুমি দিল্লি থেকে গেলে, শ্রীনগর থেকে কার্গিল, দ্রাস হয়ে লাদাখ ঘুরতে চলে গেলে, সেটা কিন্তু একটা লং জার্নি হবে, সেটার কথা আমি পরে বলছি। আগে আমি দিল্লি টু লেটা বলে নিই, যে তুমি তাহলে ফ্লাইটের টিকিট কাটলে, দিল্লি থেকে তুমি লেতে পৌঁছে গেলে। আরেকটা রাস্তা হচ্ছে তুমি মানালি গেলে। এবার দেখো, আমাদের কলকাতা থেকে মানালি যাওয়া সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, কারণ তোমায় কলকাতা থেকে চণ্ডীগড় যেতে হবে, চণ্ডীগড় থেকে আবার মানালি যেতে হবে, যেটা 6-7 ঘন্টার রাস্তা। মানালি থেকে অনেকখানি রাস্তা হচ্ছে লে আর লাদাখ। লে যেতে গেলে কিন্তু ধরো অনেকে আছে যে না, আমি মানালি থেকে বাই রোড দৃশ্য দেখতে দেখতে যাব, এরকম যদি প্ল্যান করে থাকো, তাহলে মানালি অলওয়েজ ওয়েলকাম। তুমি মানালিতে যাও। মানালির থেকে যারা একটু বেশি অ্যাডভেঞ্চারাস, তারা বাইক নিতে পারো, ওখানে বাইক পাওয়া যায়, তুমি বাইক নিয়ে রেন্টে বাইক নিয়ে চলে যেতে পারো। আর যারা গাড়িতে যাবে, মানালি থেকে গাড়ি পাওয়া যায়, ইভেন মানালি থেকে বাসও যায়, তো তোমরা বাসও নিতে পারো, যে বাসে তোমার সারচুতে গিয়ে হল্ট দেবে। বা গাড়িতে গেলেও তাই, সারচু একটা জায়গা পড়ে, যে জায়গায় টেন্ট আছে সেইখানে হল্ট দেয়, নাইটটা হল্ট থাকে, সেই নাইটটা হল্ট হয়ে পরের দিনকে লাদাখ পৌঁছে যাবে। এইভাবে হচ্ছে ট্রিপটা হয়। তো এবার লেতে পৌঁছে যাওয়ার পরেই কি করণীয়? আচ্ছা, আর একটা কথা বলি, মানালি টু লে যেতে গেলে রাস্তাটা সত্যি অপরূপ সুন্দর, প্রাকৃতিক শোভা দুর্দান্ত দেখতে পাওয়া যায়। আর তো এবার লেতে ধরো পৌঁছে গেলে, যদি ফ্লাইটে যাও,
যদি বাই রোড যাও তাহলে এবং যদি ফ্লাইটে যাও তাহলে অলওয়েজ ওরাও অ্যাডভাইস করে, তুমি যে হোটেলে গিয়ে থাকবে কিংবা হোমস্টেতে যদি থাকো ওরা অ্যাডভাইস করবে আজকের দিনটা কোথাও বেরোবেন না। ধরো আমি বলছি সাপোজ তুমি দিল্লি থেকে ফ্লাইটে লে পৌঁছলে একদম ভোরবেলায়, তাহলে লে যখন পৌঁছলে লে এয়ারপোর্ট থেকে তোমাকে গাড়িতে তোমার হোটেল কিংবা হোমস্টেতে তুমি পৌঁছে গেলে, চেষ্টা করবে লেতে গিয়ে লে মার্কেট, প্রপার লে মার্কেটের কাছাকাছি থাকতে, তাহলে ভালো লাগবে। না হলে একটু রিমোট এরিয়ায় থাকলে কিন্তু অতটাও ভালো লাগবে না। লে মার্কেট এরিয়ায় যদি থাকো প্রথমে খাবারের প্রচুর অপশানস পাবে, সেইটা একটা খুব সুবিধে। আর এমনিও মার্কেট প্লেসটা ভালো লাগে, এটাও না যে ভীষণ জমজমাট, ঠিক আছে, মানে ভালো লাগার মতো। এবার তোমরা লেতে ধরো ভোরবেলায় পৌঁছে যাওয়ার পর সেই দিনটা কিন্তু টোটাল রেস্ট, কোথাও যাবে না, শুধু বড়জোর সামনে একটু হাঁটাহাঁটি করে খাবারটা খেয়ে নাও বিকেলবেলায়, লাঞ্চ ডিনার যা হোটেলেই খেয়ে নাও, সেটা হচ্ছে বেস্ট। ওটাতে কি হয়, তুমি অল্টিটিউড, অত হাই অল্টিটিউড, ওই অল্টিটিউডের সাথে তোমার একটা দিন লাগবে একটু নিজেকে খাপ খাওয়াতে। এইটা করে নিলে তোমার কোনো রকম কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি যদি যেই দিনকে নামছো সেই দিনকেই কোনো না কোনো জায়গায় তাড়াহুড়ো করে দৌড়োদৌড়ি করো, তাহলে মাথা ঘুরে যেতে পারে, শরীরটা খারাপ হতে পারে। তো শুধু শুধু বেড়াতে গিয়ে কেন শরীর খারাপ করা? সেই কারণে আমার অ্যাডভাইস হচ্ছে তোমরা এইভাবে লেতে যাবে, লেতে গিয়ে জাস্ট ওই দিনটা টোটাল রেস্ট নাও। এবার শপিং করো বিকেলবেলায়, একটুখানি সামনে দোকান রয়েছে প্রচুর, সেখানে গিয়ে একটু শপিং করলে প্রচুর ওখানে ড্রাই ফ্রুটস পাওয়া যায়, তারপরে তোমার ওখানকার কিছু সুভেনির পাওয়া যায়, তো টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতেই পারো। এইবার ডে টুতে তোমরা লে সাইট সিইং করো, যেটাতে তোমরা অনেকগুলো মনেস্টারি দেখতে পাবে। যে মনেস্টারিতে 3 ইডিয়টসের শুটিং হয়েছিল সেটাও দেখতে পাবে। এছাড়াও আরও অনেকগুলো মনেস্টারি আছে। মেনলি লের সাইট সিইং মানেই হচ্ছে তুমি প্রচুর মনেস্টারি দেখবে। এটা হচ্ছে লেতে হচ্ছে, এটা লের মেন জিনিস হচ্ছে মনেস্টারি। তো লেতে গিয়ে তুমি মনেস্টারি দেখলে। ম্যাগনেটিক হিল একটা আছে যেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তুমি গাড়ি দেখিয়ে দেবে যে গাড়িটাকে কিন্তু যখন গাড়ি স্টার্ট পুরো অফ থাকবে গাড়ি অটোমেটিক্যালি এগিয়ে যাবে টুয়ার্ডস দ্য মাউন্টেন। এটা বলা হয় ওই মাউন্টেনে ম্যাগনেট রয়েছে এবং সেটা গাড়িটাকে টানে। তো এইটা পড়বে লে থেকে শ্রীনগর যাওয়ার রাস্তায়। লেটা যদি মাঝখানে হয়, একদিকে শ্রীনগর একদিকে মানালি, তো লে থেকে শ্রীনগর যাওয়ার রাস্তায় এটা পড়বে। এছাড়া এখানে আরও পড়বে মুনল্যান্ড, লামাইন্দুর, এইসবগুলো আছে। এগুলো সত্যি খুব সুন্দর, অপূর্ব সুন্দর, মানে লাদাখের ল্যান্ডস্কেপ হচ্ছে দেখার মতন। এটা আর কোনো জায়গার সাথে কিন্তু তুলনীয় নয়। বাট লাদাখ এমন একটা জায়গা, ভারতে অনেক জায়গা আর একটা জায়গার সাথে একটু সিমিলারিটি আছে, আমরা গিয়ে বলি ওইখানটা না ওইখানকার মতন দেখতে, কিন্তু লেতে গিয়ে তুমি এটা কোনো তুলনাই পাবে না। কোল্ড ডেজার্ট, আর কোল্ড ডেজার্টের মধ্যেও এখন সবুজ রয়েছে, পাহাড়গুলোর নানা রকম রং, ওটা একটা দেখার ব্যাপার। মানে এত রকমের রঙের বৈচিত্র্য, লাদাখের পাহাড় দেখলে ওই জন্য মন ভরে যাবে। তো এই মানে সৌন্দর্যটাই দেখা যায় মানালি থেকে। যদি তুমি লেতে যাও, ওই নানা রকম পাহাড়ের বৈচিত্র্য আর রঙিন পাহাড় দেখতে দেখতে যাওয়া, ওটা একটা সত্যিই অপূর্ব অভিজ্ঞতা। ফ্লাইটে গেলে তো চট করে নেমে যাচ্ছ, তবে হ্যাঁ ফ্লাইটেও একটা দুর্দান্ত অভিজ্ঞতা হয়। সেটা হচ্ছে ফ্লাইটে দিল্লি থেকে যখন লেতে যাবে তখন ওই হিমালয়া ক্রস করে লে, তো ওই ট্রান্স হিমালয়ানটা খুব সুন্দর দেখতে লাগে, পুরো বরফে ঢাকা, তার মাঝখানে লে লাদাখের প্ল্যাটোটা, মানে মনে হয় যেন তুমি একটা সেই স্বর্গের মধ্যে দিয়ে ঢুকছো। ওটা অপূর্ব সুন্দর দেখতে লাগে। ওটাও একটা কিন্তু চোখে দেখে একটা মনে রাখার মতন অনুভূতি। আর যদি একটু ভোর রাতের দিকে ফ্লাইট কাটতে পারো তাহলে সানরাইজটা তোমরা পুরো ফ্লাইট থেকে, ফ্লাইটের জানলা দিয়ে সানরাইজটা দেখতে পাবে, এবং সূর্য উঠছে আর সেই আলোতে বরফের পিকগুলো কি অপূর্ব সুন্দর লাগছে, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি নিজে দেখেছি, আমি তাই বলছি, ভীষণ সুন্দর লাগে। তো গেল, এবার ডে টুর কথা বলছিলাম। তো ডে 1-এ লোকাল সাইট সিইং হয়ে গেল। এবার ডে 2-তে গিয়ে তোমরা যাবে প্যাংগং লেক, যেটা হচ্ছে একটা বিশাল, মানে সকলেরই প্যাংগং, সত্যি প্যাংগং সো দেখার মতন অপূর্ব জায়গা। এবং তোমরা ডে ট্রিপও করতে পারো, সোজা গিয়ে প্যাংগং সো অথবা প্যাংগং লেক দেখে শুটিং ছবি তুলে সেদিনই ব্যাক করলে। আবার অনেকে প্যাংগং লেকের ধারে টেন্টে থাকতে চায়, তো সেটা যদি থাকো সেটাও থাকতে পারো, সেটা তোমরা অনলাইনে বুকিং করে নিতে পারো। ওখানকার টেন্ট রয়েছে একদম প্যাংগং লেকের ধারে, প্রচুর টেন্ট আছে,
ঠান্ডা ভীষণ, তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই গরম জামাটা একটু সঙ্গে রাখতে লাগবে, জ্যাকেট তো মাস্ট, ভীষণ হাওয়া তো খুবই ঠান্ডা, তো সেইখানে কিন্তু তোমরা জ্যাকেট মাস্ট, সেটা যদি রাত্রিবেলা টেন্টে থাকো তাহলে কিন্তু জ্যাকেট লাগবেই লাগবে, সেটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে। তো এই গেল প্যাংগং লেক। প্যাংগং লেকের ওই অপরূপ সৌন্দর্য দেখার পর আর তো মানে ভাষা থাকে না যে আর কোথায় যাবে। আর একটা জায়গা আছে সোমরিরি লেক, অনেকেই যায় অনেকে যায় না, তবে হ্যাঁ যদি আমি তুলনা করি সোমরিরি প্যাংগং, অবশ্যই সুন্দরী হচ্ছে প্যাংগং। তো সেই জন্য অনেকেই সোমরিরির পার্টটা বাদ দেয়, কেন সোমরিরির ট্যুরটা করতে গেলে ট্যুর এক্সটেন্ডও হয়ে যায়, সময়টা বেশি লাগে। প্যাংগংটা ঠিক আছে, প্যাংগংটা অপূর্ব সুন্দর। প্যাংগংয়ের যে জল, সেই জলের মানে নানা রকম রঙের খেলা, নীল, সেটা কখনো ডিপ নীল, কখনো হালকা নীল, কখনো সবজি নীল, এরকম বিভিন্ন রকমের নীলের অন্তত 17 থেকে 18 রকমের শেড তোমার চোখের সামনে চলাফেরা করবে। এই দৃশ্য আমি বলে বোঝাতে পারবো না, এটা চোখে না দেখলে এই দৃশ্যের মানে এই দৃশ্যটা সত্যি কোনো মানে বিশেষণ নেই বর্ণনা করার। তো এই গেল প্যাংগং। এরপর তোমরা নেক্সট ডেতে তোমরা যেতে পারো নুব্রা ভ্যালি। নুব্রা ভ্যালি যেতে গেলে তোমাদের কিন্তু একটা রাত থাকতেই হবে। প্যাংগংয়ে যেমন তুমি ডে ট্রিপ করে ফিরে আসতে পারছো, সেটা কিন্তু সম্ভব না, নুব্রা অনেকটা দূরে। নুব্রা ভ্যালি যেতে গেলে পাশে পড়বে ইন্ডাস রিভার অথবা সিন্ধু নদ, সেখান দিয়ে যেতে যেতে ডেস্কিট বলে একটা ভিলেজ পড়বে। পথে যেতে যেতে অনেক সাইট সিন আছে, সেগুলো তোমাকে ড্রাইভার করে দেবে। ডেস্কিট বলে যে গ্রামটা পড়বে, এই গ্রামেতেই সাধারণত হোমস্টে হয়, তো এই হোমস্টেতে থাকতে লাগে। যেতে যেতে ডেস্কিট যাওয়ার পথে তোমার নুব্রা ভ্যালিটা পড়বে। নুব্রা ভ্যালি হচ্ছে এই কোল্ড ডেজার্টের একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে সেন্ট্রাল এশিয়া থেকে সেই দুটো হাম্প মানে ডাবল হাম্প আছে উটগুলো, সেই উট এখানে রয়েছে এখনো। সেই সেন্ট্রাল এশিয়ার উট মানে সেইটা একটা বিশাল নস্টালজিক ব্যাপার যে সেই সেন্ট্রাল এশিয়ার উটগুলো এখানে রয়েছে, আর ওই ওখানে উঠে চড়া যাবে একদম ওই, আর ওখানে ডাবল হাম্প, তো ওই দুটো হাম্পের মাঝখানে বসে উঠে চড়ে তুমি ভ্যালিটা ঘুরে আসতে পারবে। তো এইটা হচ্ছে কোল্ড ডেজার্ট, আর এই ভ্যালির বালিটার কালার পুরো আলাদা। তুমি যদি রাজস্থান করো, রাজস্থানের বালির কালার আলাদা, এখানকার বালির কালার কিন্তু পুরো আলাদা। উটকে দেখতে সম্পূর্ণ আলাদা, রাজস্থানের উটের মতন দেখতে না, এই উটকে পুরোটাই ডিফারেন্ট দেখতে। তো এই হচ্ছে নুব্রা ভ্যালির উটের উপর মানে ক্যামেল রাইড অ্যাডভেঞ্চার। এবার করে তোমরা ডেস্কিট গ্রামে গিয়ে রাতটা থাকলে, পরের দিন সকালবেলায় উঠে ওখানে অনেকগুলো মনেস্টারি আছে, প্লাস হচ্ছে ওখানকার লাস্ট ভিলেজ লে লাদাখ, মানে লে লাদাখের লাস্ট ভিলেজ, যেটা যে ভিলেজটার পরে পাকিস্তান বর্ডার পড়ছে একদিকে আর একদিকে চায়না বর্ডার পড়ছে, সেই ভিলেজটা দেখতে পাবে। বুদ্ধের একটা বিশাল স্ট্যাচু আছে, ওই স্ট্যাচুর ওখানে গেলে ওখান থেকে তোমরা পুরো জায়গার সিনিক বিউটি দেখতে পাবে। তো এইগুলো লোকাল সাইট সিইং নুব্রা ভ্যালিতে করে তারপরে তোমরা সেদিন ব্যাক করে যাচ্ছ লেতে ফিরে এলে। এই ফিরে আসার পরে এর পরের দিনটা তোমরা ডে ফ্রি রাখতে পারো কোনো শপিং কিংবা এমনি অন্য কিছু ঘোরার জন্যে, আর না হলে সেই দিনকে তোমরা সকালবেলাটায় ডে ফ্রি ডে রাখতে পারো, দুপুরবেলায় ফ্লাইট করে নাও কি বিকেলে ফ্লাইট করে দিল্লিতে এসো, দিল্লি থেকে কলকাতায় ফিরে এসো, এভাবেও কিন্তু করতে পারো। তাহলে মানে যদি আমি পুরোটা ধরি তাহলে মোটামুটি 5 দিনের মধ্যে কিন্তু তুমি লাদাখ ট্রিপ 5 থেকে 6 দিনের মধ্যে খুব ভালোভাবে লাদাখ ট্রিপ করে নিতে পারো। আর যদি 7 কিংবা 8 দিন রাখো তাহলে আরও ভালো হয়। কারণ স্বাভাবিক অতটা টাকা খরচা করে অতটা দূরে যাচ্ছ, তখন আমার মনে হয় একটা গোটা উইক হাতে রাখলেই ভালো। একদম সে ঝটিকা সফর করলে নিজেদেরও কষ্ট, পরে এসে মনে হবে এই ওই জায়গাটা বাদ হয়ে গেল, ওখানটা যাওয়া হলো না, আর কিন্তু সেকেন্ড টাইম এখানে যাওয়া হয়ে ওঠে না। আমরা ভাবি যে আবার আসবো, কিন্তু সেই আবার আসাটা আর হওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই আমার মনে হয় যে 8 দিন মতন যদি রাখো তাহলে খুব সুন্দরভাবে লাদাখ ভালোভাবে পুরোটা সুন্দর করে ঘুরে বেরিয়ে চলে আসতে পারবে। আর লাদাখের তো আমি যাওয়া আসার কথাটা বললামই, ট্রেন ফেয়ার আর ফ্লাইট ফেয়ার এইটা যাওয়া আসার খরচা। লাদাখের যেটা মেইন খরচা সেটা হচ্ছে গাড়ির খরচাটা বেশি, কারণ এগুলো ওরা একদম প্যাকেজ ট্রিপ। তবে হ্যাঁ, গাড়ি ওদের একদম ফিক্সড প্রাইস, খুব একটা কিছু দর চলে না। তো ওখানকার যারা ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানেও যা রেট, হোটেলেও যা মানে মোটামুটি একই থাকে, একটু ট্যালি করে নেবে, মোটামুটি একই থাকে। এই গাড়ির রেটটাই যা বেশি, এবং গাড়িতে ওরা 4 থেকে 5 জন নেয় সুমো টাইপের যে গাড়িগুলো আছে, খুব বেশি ওখানে অ্যালাউ করা হয় না। এটা গেল, এই জন্য লাদাখের খরচাটা বেশি হয়ে যায়, কারণ গাড়ির খরচাটা বেশি।
বাদবাকি হোটেলের খরচা কিন্তু খুব বেশি নয়। হোটেল তোমরা ১,৫০০ থেকে শুরু করে ৩.৫-৪ মানে চলছে। আর হোমস্টে আর একটু কমেও তোমরা পেয়ে যাবে। হোমস্টেও বেশ ভালো, কারণ লাদাখে যে মানুষজন তারা কিন্তু খুবই ভালো হয়। আরেকটা কথা, লাদাখ বেড়াতে গেলে তোমরা একটা দিন রাখতেই পারো। লাদাখের কাছে রয়েছে আর্য গ্রাম, সেই গ্রামটা ঘুরে আসার জন্য। আর্যরা যারা সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল, এই গ্রামে ওই আর্যরা আছেন এবং ওরা মিক্স হয়নি এখনো, ওরা একদম আর্য, ওদের নিজেদের মধ্যেই বিয়ে হয় এবং সেই হচ্ছে পুরনো আর্য সভ্যতা, যেটা এরিয়ান সিভিলাইজেশন আমরা বলি। তো সেইটা তাদের দেখার জন্য যেতে পারো। কোনো উৎসবের সময় গেলে ওখানে তো ভীষণভাবে ওরা ওই উৎসব ব্যাপারটা করে, নানা রকম উৎসবে, তবে উৎসবে খুব ভিড় হয়। তবে যদি তোমরা এই মে জুন থেকে শুরু করে অক্টোবরের মধ্যে যাও, তাহলে লাদাখে ওয়েদারটা ভালো পাবে এবং ঝকঝকে নীল আকাশ, এবং তার সাথে হচ্ছে তোমার সবুজ এবং নানা রঙের খেলা, সব মিলিয়ে লাদাখ একদম দুর্দান্ত। খাওয়া দাওয়া ওখানে মোমো খুব ইজি অ্যাভেলেবল, কারণ বুঝতেই পারছো তিব্বত থেকে প্রচুর লোকজন এসেছে যারা মোমো ওখানে বানায়। মোমোটা মানে খুব ইজি অ্যাভেলেবল। মোমো ছাড়াও হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড অ্যাভেলেবল, শুধু একটা ওখানে একটু রান্নায় তোমার সল্টটা একটু কম দেওয়া হয়। তবে মানে এখন তো ডিফার করে যায়, এটা ডিপেন্ড করে আর কি। আর আদারওয়াইজ ওখানে তোমার ওখানে একটা ছোট্ট ছোট্ট কুলের মতন বেরি আছে, সেই বেরিটার সিরাপ খুব ভালো পাওয়া যায় এবং সেটা খুব ভালো খাওয়া শরীরের পক্ষে, সেটা তোমরা ট্রাই করতে পারো। জবের ছাতু ওখানে খুব ভালো, ওটা ট্রাই করতে পারো। আর এছাড়া খাবারের মধ্যে সব রকম খাবারই মোটামুটি ওখানে পাওয়া যায়, কেন এখন প্রচুর হোটেল হয়ে গেছে, খাবার নিয়ে খুব একটা কিছু অসুবিধা হয় না। তবে চাইনিজ খাবারটা বেশি ওখানে রয়েছে এবং মোমো থেকে শুরু করে চাউমিন, এই ব্যাপারগুলো বেশি। ওখানে লাদাখে গিয়ে বিরিয়ানি খোঁজাটা আমার মনে হয়, এবং সেই বিরিয়ানিটা আবার তুমি যদি এখন তুলনা করো কলকাতার মতন কিনা, সেটা ঠিক হবে না। ওর থেকে বরং এমনি আর ড্রাই কাবাবস, এই সবগুলো খুব ভালো পাওয়া যায়। এইগুলোর ওপরে মোটামুটি 4-5 দিন আর ওখানে হোমস্টেতে, ওই নুব্রা ভ্যালিতে হোমস্টেতে তোমরা যদি থাকো, ওখানে অর্গ্যানিক পুরো, মানে ওই হোমস্টেতে ওদের নিজেদেরই চাষ করার সব খাবার তোমাকে করে দেবে এবং সেটার টেস্ট একটা আলাদাই হয়। তো এই সব মিলিয়ে লাদাখ মানে খুব এনজয়েবল একটা বেড়ানো, এবং লাদাখ বেড়ালে তোমাদের একটা মনেই হবে যে হ্যাঁ, ভারতে একটা কোনো জায়গা দেখলাম যে জায়গাটা মানে একটা অপূর্ব সুন্দর জায়গা, রুক্ষ মরুভূমি নয়, একটা অন্যরকম সুন্দর জায়গা। তো সেই জায়গাটা যদি তোমরা যাও, তো আমার মনে হয় তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর লাদাখ নিয়ে যদি আর কোনো রকম কোনো সাজেশন চাই, তো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই সাজেস্ট করব, অবশ্যই সাজেশন দিয়ে দেব। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।